নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম মডেল স্কুল বালুরঘাট হাই স্কুলের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, রবিনসন দ্বীপ অবস্থান করছে, এটা হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকাতে। একের দুই, মারেডার্লিং নদী মিলিত হয়েছে, এটা হবে অপশন সি, ওয়েন্টওয়ার্থ শহরে। একের তিন, জীবাশ্ম দেখা যায়, এটা হবে অপশন এ, পাললিক শিলায়। একের চার, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, এটা হবে অপশন এ, হ্যারিকেন নামে পরিচিত। একের পাঁচ, পরিষ্কার আকাশ নির্দেশ করে, এটা হবে অপশন বি, কিউমুলাস মেঘ। একের ছয়, চলচ্চিত্র শিল্পে উন্নত, এটা হবে অপশন এ, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। একের সাত, ইয়াকুত উপজাতির মানুষেরা, এটা হবে অপশন বি, সাইবেরিয়ায় বাস করে। একের আট, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে অপশন সি, রিও ডি জেনিরো শহরে। একের নয়, সুন্দরলাল বহুগুণা একজন, এটা হবে অপশন বি, পরিবেশবিদ। একের দশ, জুন জুলাই মাস ওশিয়ানিয়াতে, এটা হবে অপশন এ, শীতকাল। এরপর দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, ভূ অভ্যন্তরের ড্যাশ স্তর নিফে নামে পরিচিত, এটা হবে কেন্দ্রমণ্ডল। দুইয়ের দুই, ক্রাকাতুয়া আগ্নেয়গিরি ড্যাশে অবস্থিত, উত্তর হবে ইন্দোনেশিয়া। দুইয়ের তিন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম ড্যাশ, এটা হবে বাম্পি ক্লাউড। দুইয়ের চার, গুজরাটের ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত, উত্তর হবে গির। দুইয়ের পাঁচ, পর্বতের ড্যাশ ঢাল হলো বিস্তৃচ্ছায় অঞ্চল, উত্তর হবে অনুবাদ। এরপর তিনেরগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। তিনের এক, পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উত্তর হবে বক্রেশ্বরে। তিনের দুই, অভিসারী পাত সীমানার অপর নাম কি, উত্তর হবে গঠনকারী পাত সীমানা। তিনের তিন, আয়ন বায়ুর অপর নাম কি, উত্তর হবে বাণিজ্য বায়ু। তিনের চার, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ। তিনের পাঁচ, ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে, উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। তিনের ছয়, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর হবে রিক্টার স্কেল। এরপর দেখো, চারের দাগের বলেছে সত্য ও মিথ্যা লেখো। চারের এক, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, বক্তব্যটি সত্য। চারের দুই, উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, বক্তব্যটি সত্য। চারের তিন, কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, এটা মিথ্যা। চারের চার, ব্যাসল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, এই বক্তব্যটিও মিথ্যা। এরপর পাঁচের বলেছে বাম দিক ও ডান দিক মেলাও। দেখো, পাঁচের এক বলেছে প্রতীপ ঘূর্ণবাত, এটা হবে অপশন সি, পরিষ্কার আকাশ। পাঁচের দুই বলেছে কেন্দ্রমণ্ডল, এটা হবে অপশন ডি, লৌহ। পাঁচের তিন, পাললিক শিলা, এটা হবে অপশন ই, খনিজ তেল বা খনিজ তৈল। পাঁচের চার, দিল্লি শহর, এটা হবে অপশন এ, কুয়াশা। পাঁচের পাঁচ, পাট শিল্প, এটা হবে অপশন বি, মৌসুমি জলবায়ু। এরপর ছয়েরগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, ছয়ের এক বলেছে বিযুক্তি রেখা কাকে বলে, উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। এই রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। এরপর ছয়ের দুই বলেছে পা হো হো লাভা
কাকে বলে? উত্তর হবে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় যার নাম পাহোহো লাভা। এরপর 6-3 বলেছে রেগোলিথ কাকে বলে? উত্তরটি হবে আবহ বিকারের ফলে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপরে যে পাতলা ও আলগা স্তর গঠন করে তাকে রেগোলিথ বলে। এরপর 6-4 বলেছে কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে লেখো। উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘ অনেকটা গম্বুজের মতো দেখতে। এই মেঘ সাদা ধূসর ও কালো বর্ণের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট উচ্চতা পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। এই মেঘের উপর দিকটা চ্যাপ্টা ও তলদেশটি প্রায় সমতল প্রকৃতির হয়। এরপর 6-5 বলেছে শিশির অধঃক্ষেপণ নয় কেন? উত্তর হবে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে শিশির সৃষ্টি হয়। যেহেতু শিশির অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে পতিত হয় না এবং শিশির ভূপৃষ্ঠের উপর বিভিন্ন শীতল বস্তুর উপর জলবিন্দু জমে তৈরি হয়, তাই শিশিরকে অধঃক্ষেপণ বলা চলে না। এরপর 6 বলেছে চুনাপাথরের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে চুনাপাথর 1 এই শিলায় ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা কম এবং প্রবেশ্যতা বেশি, আর 2 চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। এরপর 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? দেখো উত্তরটা হবে 2 গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়। ফলে জলীয় বাষ্প ধারণের ক্ষমতাও বাড়ে। ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকা সাহারা, এটা উত্তর গোলার্ধে অবস্থিত, আর আফ্রিকার কালাহারি, এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এরপর 7-2 বলেছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটা 1 অ্যানাবেটিক বায়ু হলো উষ্ণ প্রকৃতির বায়ু, অন্যদিকে ক্যাটাবেটিক বায়ু হলো শীতল প্রকৃতির বায়ু। 2 অ্যানাবেটিক বায়ু প্রধানত দিনের বেলায় প্রবাহিত হয়, অন্যদিকে ক্যাটাবেটিক বায়ু প্রধানত রাত্রেবেলায় প্রবাহিত হয়। 3 অ্যানাবেটিক বায়ু পর্বতের উপত্যকার সৃষ্টি হয়, তাই এই বায়ুকে বলা হয় উপত্যকার বায়ু। অন্যদিকে ক্যাটাবেটিক বায়ু পর্বতের ঊর্ধ্বে সৃষ্টি হয়, তাই এই বায়ু হলো পার্বত্য বায়ু। 4 অ্যানাবেটিক বায়ু হালকা হাওয়াতে পর্বতের ঢাল বেয়ে নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকে, অন্যদিকে ক্যাটাবেটিক বায়ু ভারী হওয়াতে পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে থাকে। এরপর 7-3 বলেছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। দেখো উত্তরটা হবে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের অত্যন্ত প্রতিকূল জলবায়ু ও কষ্টকর পরিবেশের মধ্যে থাকতে হয়, তাই এখানে বেশি জনসংখ্যা দেখা যায় না, অর্থাৎ অঞ্চলটি হলো জনবিরল। এখানকার আদিম অধিবাসীরা জীবন সংগ্রাম করে বেঁচে থাকে। তীব্র শীতে এখানে কোনো প্রকার কৃষিকাজ হয় না, তাই এখানকার বাসিন্দারা যাযাবর জীবনযাপন করে। শীতকালে এক রকমের গোলাকার বরফের ঘরে এরা বসবাস করে, এগুলিকে ইগলু বলে। আবার গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে এরা বাস করে, এগুলিকে টিউপিক বলে। এরা বরফের উপর যাতায়াতের জন্য স্লেজ গাড়ি আর জলে যাতায়াতের জন্য সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। এরা পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে বর্ষা, সূচ ইত্যাদি তৈরি করে। খাদ্যের জন্য এরা সিল, ভাল্লুক ও বলগা হরিণ, মরু শিয়াল শিকার করে। তাছাড়া সমুদ্রের মাছ ধরে, আর হরিণের দুধ এবং বেরি ফল হলো এদের প্রিয় খাদ্য। এরপর 7-4 বলেছে পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো।
দেখো উত্তর হবে 1, বায়ু দূষণ ও অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের জন্য জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন দেখা যাবে। 2, প্রাকৃতিক সম্পদের হ্রাসের পাশাপাশি জীববৈচিত্র্য বিনষ্ট হয়ে যাবে। 3, মনুষ্য সমাজে চাহিদা ও যোগানের ভারসাম্য নষ্ট হওয়াতে মুদ্রাস্ফীতি, গৃহযুদ্ধ, ডাকাতি, লুট প্রভৃতি সামাজিক অপরাধগুলিও বেড়ে যাবে। এরপর 5 বলেছে নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? উত্তর হবে ব্রিটেনের মতো নিউজিল্যান্ড চারিদিকে সমুদ্র বেষ্টিত হওয়াতে এখানে ব্রিটিশ জলবায়ুর প্রভাব দেখা যায়। অর্থাৎ গ্রীষ্মকাল হালকা উষ্ণ, গড় তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকাল বেশ শীতল, গড় তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত, প্রায় বার্ষিক 200 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এছাড়া মেঘাচ্ছন্ন আবহাওয়া সারা বছরই দেখা যায়। তাছাড়া ব্রিটেনের মতো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অনেকটা উঁচু নিচু পর্বতময়। এই সকল সমধর্মিতার জন্য নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়। এরপর 6 বলেছে পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো। উত্তর হবে ভারতবর্ষ হলো একটি দ্রুত উন্নয়নশীল দেশ। দেশের বিভিন্ন প্রান্তে চলছে শিল্পায়ন, রাস্তা নির্মাণ, নগরায়ন, সম্পদ আহরণ, বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ। এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে পরিবেশের অবনমন আর বিপর্যয়। যেমন সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে পরিবেশ অবনমনের ফলে প্রত্যেক বছর প্রায় 4,80,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে ভারতবর্ষে। 2 হচ্ছে পরিবেশ অবনমনের বিষয়ে 132টি দেশের একটি সার্ভে রিপোর্টে দেখা গেছে ভারতের স্থান হলো 126তম, আর মানুষের উপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত তালিকায় সবথেকে শেষে রয়েছে। তাছাড়া হুয়ের রিপোর্ট অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে G20ভুক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টিই রয়েছে ভারতে। এরপর দেখো 8 বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণ পদ্ধতির বর্ণনা দাও। এর উত্তরটা হবে দেখো 1 হবে পরিবেশের অবনমনের অন্যতম কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে আর মানুষদেরকে শিক্ষিত আর সচেতন করে তুলতে হবে। 2, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তিগুলির ব্যবহার বেশি করে বাড়াতে হবে, যেমন বায়ুশক্তি, সৌরশক্তি ইত্যাদি। 3, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতাও বাড়াতে হবে। 4, মাথাপিছু প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। আর উন্নয়নের ক্ষেত্রে জল, মাটি, বাতাস, অরণ্য পরিষ্কার রাখা ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। 5, জনসংখ্যা ও দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। 6, সরকারি পরিকল্পনা গ্রহণের আগে পরিবেশগত প্রভাব চিহ্নিত করতে হবে যাতে উন্নয়ন পরিকল্পনাগুলোর স্বার্থে পরিবেশের ক্ষতি না হয় সেদিকেও নজর দিতে হবে। 7, জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। 8, সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে আর পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। এরপর দেখো 8 বলেছে ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু শ্রেণীবিভাগ করো। উত্তর দেখো বলছে ওশিয়ানিয়া মহাদেশে 6 প্রকারের জলবায়ু প্রাধান্য দেখা যায়, যথা 1, নিরক্ষীয় জলবায়ু। মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলিতে এই জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয় প্রায় 200 সেন্টিমিটারের মতো। এছাড়া 2 নম্বর আসছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল শীতল ও শুষ্ক আর গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত হলো প্রায় 150 সেন্টিমিটারের মতো। 3 হলো নাতিশীতোষ্ণ জলবায়ু। এই জলবায়ুতে দেখো বার্ষিক গড় মারে ডার্লিং অববাহিকায় এই জলবায়ু দেখা যায়। এছাড়া
পূর্ব উপকূলের ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়ন বায়ু, যেটা গ্রীষ্মকালে, আর পশ্চিমা বায়ু শীতকালে এখানে এর প্রভাবে বৃষ্টিপাত হয়। এছাড়া 4 আসছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব রয়েছে। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। গড় বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ 75 সেমির মতো হয়, আর গ্রীষ্মকাল হয় উষ্ণ প্রকৃতির। এছাড়া তোমার 5 হচ্ছে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু। অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে এই জলবায়ু প্রভাবে এখানে বৃষ্টি হয় না বললেই চলে। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের মতো হয়, আর গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর শীতকাল হয় শীতল প্রকৃতির। আর 6 হচ্ছে ব্রিটিশ জলবায়ু। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকাল হালকা উষ্ণ 15 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা থাকে, আর শীতকাল বেশ শীতল 5 ডিগ্রি সেলসিয়াসের মতো গড় তাপমাত্রা থাকে। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর বৃষ্টিপাতও হয়। এরপর দেখো 8-3 বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। দেখো উত্তর এখানকার যে স্বাভাবিক উদ্ভিদগুলি দেখা যায় সেগুলি হলো সারা বছর এখানে সবুজ পাতা থাকে, আর সেরকম ধরনের উদ্ভিদ দেখা যায়। এছাড়া ফুল ফোটে, ফল ধরে, তাই এই অরণ্যকে চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের অ্যামাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এছাড়া এই অরণ্যে রাবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রন উড, বাঁশ প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। জাইরে অর্থাৎ কঙ্গো নদী অববাহিকায় নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রাবার, পাম, কোকো, সিনকোনা গাছের প্রাধান্য দেখা যায়। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রাবার প্রভৃতি গাছ দেখা যায়। আর উপকূল অঞ্চলে প্রচুর নারকেল আর তাল গাছ জন্মায়। নিরক্ষীয় অরণ্যে নানা প্রজাতির গাছপালার পাশাপাশি ব্রাজিলের বৃষ্টি অরণ্যে প্রতি 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ একসাথে দেখা যায় না। এই গাছগুলোর কাঠ খুব শক্ত আর ভারী হয়, আর গুঁড়িগুলি বেশ লম্বা হয়, মোটা হয়, আর পাতাগুলিও চওড়া হয়। গাছগুলো এমন ঠাসাঠাসিভাবে থাকে যে এই অরণ্যের উপর একটা চাঁদোয়ার সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশ নানা লতা, গুল্ম এবং পরগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে। এছাড়া এখানে যে বন্য প্রাণগুলো দেখা যায় তাই সেগুলি হলো এখানকার ঘন দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি আর জীবজন্তুর আধিক্য দেখা যায়। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন প্রকারের সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। এছাড়া অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, আর নদী আর জলাশয়ে প্রচুর কুমির আর জলহস্তী রয়েছে। এরপর দেখো তোমাকে 8-4 বলেছে মারে ডার্লিং অববাহিকার কৃষি আর পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখো। দেখো এর উত্তরটা হবে প্রথমে পশুপালন ও কৃষি। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। এছাড়া দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয়। এই অববাহিকার ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরের কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে গবাদি পশুপালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে বিশ্বে 5ম এবং পশম উৎপাদনে বিশ্বে 1ম স্থান অধিকার করে। এছাড়া এখানকার খনিজ সম্পদগুলি হলো এখানে সেইভাবে খনিজ সম্পদ পাওয়া যায় না। অববাহিকার প্রান্তবর্তী অঞ্চলে সোনা, রূপা, তামা, সীসা, টিন পাওয়া যায়। ব্রোকেন হিলে রূপা, তামা আর কোবারে তামা উত্তোলিত হয়। ব্রোকেন হিলকে তাই রূপোর শহরও বলা হয়। অ্যাডিলেড অঞ্চলে সামান্য কয়লা পাওয়া যায়। এরপর দেখো 8-5 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও। দেখো উত্তরটা প্রথমে এখানকার কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলের
কৃষিকাজকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধান উৎপাদিত ফসল হলো গম। এছাড়া যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এছাড়া ঝলমলে মনোরম আবহাওয়া জন্য এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এ কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়িও বলা হয়। এছাড়া এখানকার খনিজ সম্পদ ও শিল্প, এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত। কৃষিকাজ, ফলের চাষ ও ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প প্রসিদ্ধ। এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য কৃষিজ শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য যেমন জ্যাম, জেলি, আচার, এছাড়া ময়দা শিল্প প্রভৃতি এখানকার প্রধান। এছাড়া মনোরম আর রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। দেখো, 9 দাগেরগুলো বলেছে প্রদত্ত বিষয়গুলিকে পৃথিবীর মানচিত্রে উপস্থাপন করতে। 9-1 বলেছে রকি পর্বত। তোমরা উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে দেখো যে লম্বা রেখা, বাদামি রঙের রেখা দিয়ে দেখানো হয়েছে, সেটা হলো রকি পর্বত। এছাড়া 2 বলেছে সুপিরিয়ার হ্রদ। তারই একটু পাশে দেখো নীল রঙের প্যাচ করে দেখানো হয়েছে সুপিরিয়ার হ্রদকে। এরপর দেখো 3 বলেছে পম্পাস সমভূমি। এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম নিচের দিকের পূর্ব দিক করে দেখো। এছাড়া 4 হচ্ছে ব্রাসিলিয়া শহর। এটা দেখো ব্রাজিলের রাজধানী, একটু ওপরে পম্পাস তৃণভূমির, সেখানে ব্রাসিলিয়া শহরকে দেখানো হয়েছে। আর 5 হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটা দেখো অস্ট্রেলিয়ার একেবারে পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জকে একটা বাদামি রঙের রেখা দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটের উত্তরগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।